রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, জানো তো, একটা ছোট্ট গ্রামে এক গরিব চাষি বাস করত। তার ছিল 3 ছেলে। চাষের জমির ধান প্রতি রাতে কে বা কারা যেন চুরি করে নিয়ে যাচ্ছিল। চাষি তার ছেলেদের পালা করে রাতের বেলা জমি পাহারা দিতে পাঠাতে লাগলো। প্রথম 2 রাত বড় ছেলে ছানু আর মেজ ছেলে মানুকে পাঠালো। তারা কোনো চোরের দেখা পেল না। এরপর এলো ছোট ছেলে কানুর পালা। শোন কানু, আজ রাতে তুই যাবি ধান পাহারা দিতে। গিয়ে আবার পড়ে পড়ে ঘুমোস না যেন, ভালো করে চোখ কান খুলে রাখিস। হ্যাঁ বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না। সঙ্গে করে চাল ভাজা নিয়ে যাব। সারা রাত চিবুবো আর ভালো করে লক্ষ্য রাখবো চারিদিকে। শুধু খাওয়ার চিন্তা। বাবা, কি অন্ধকার, মিশমিশ করছে চারদিক। তবুও তো জমির চারদিকে 4-5 ঘুরে এলাম, কাউকেই তো দেখতে পেলাম না। আচ্ছা, ওদিক থেকে একটা খচমচ আওয়াজ আসছে কিসের? ওটা কি দেখি তো একবার। ওহে বাছা ধান, এসব তাহলে তোমার কীর্তি। রোসো, দেখাচ্ছি তোমায় মজা। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিব পরাণ। পিঠের উপর এমন জোরে বসবো যে 1000 চেষ্টাতেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না। আবার যতই লাফাও বাবা, আমি আজ তোমায় ছাড়ছি না। তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব। রোজ রোজ গরিবের জমির ধান খেয়ে যাও চুপি চুপি। তোমার লজ্জা করে না? শোনো, আমায় মাফ করো। আজ আমি তোমার কাছে ধরা পড়ে গিয়েছি। এখন তুমিই আমার মালিক। সে তো বটেই, সে তো বটেই। তোমার পায়ে পড়ি, তুমি আমায় বেঁধো না। এখন তুমি আমায় তোমার বাড়ি নিয়ে চলো। 3 দিন পরে আমি তোমায় আমার 2টো ছানা দেব, কিন্তু তার বদলে তুমি আমায় মুক্তি দেবে। রাজি? বুঝলুম, কিন্তু ওই ছানা দুটি নিয়ে আমি কি করব? শোনো বলছি তাহলে। বড় ছানাটা হবে যেমন সুন্দর তেমনি শক্তিশালী। ইচ্ছে করলে তুমি ওকে বেচেও দিতে পারো, কিন্তু ছোট ঘোড়াটাকে তুমি কখনো হাতছাড়া করো না। কেন? ওর কি এমন বিশেষত্ব আছে? ও তোমাকে সব বিপদ আপদ থেকে বাঁচাবে, আর ও হবে তোমার সত্যিকারের বন্ধু। ঘোড়াটির গায়ের রং হবে সবুজ, আর 1 হাত লম্বা লম্বা 1 জোড়া কান থাকবে। দেখতে খারাপ হলেও ঘোড়াটাকে ভালোবেসো, সেও তোমায় ভালোবাসবে। বটে, চলো তবে দেখা যাক। কানু বাড়িতে গিয়ে বাবাকে দেখালো এই সাদা ঘোড়াকে। তাকে বাড়ির পেছনে গোয়াল ঘরে রাখার ব্যবস্থা হলো। কানু তার দেখাশোনা করত।
ঠিক 2 দিন পরে গোয়াল ঘরে গিয়ে কানু দেখল সাদা ঘোড়ার 2টো ফুটফুটে ছানা হয়েছে, একটা সাদা আর একটা সবুজ। এই দেখো আমার 2টি ছানা, এরা আর কিছুটা বড় হলেই বড়টাকে কোনো রাজার কাছে বেচে দিও। আচ্ছা বন্ধু, তোমায় অনেক ধন্যবাদ। আজ থেকে তুমি মুক্ত, তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। কানুর যত্নে 2টি ঘোড়া বড় হতে লাগলো। ওরা যখন বেশ ভালো দৌড়তে শিখলো, তখন একদিন কানু ওদের নিয়ে রাজ্যের সবচেয়ে বড় ঘোড়া কেনা বেচার হাটে উপস্থিত হলো। সেখানে শয়ে শয়ে ঘোড়া কেনা বেচা হচ্ছে, কিন্তু সবার চোখ কানুর ঘোড়া 2টোর ওপর। বিশেষ করে দুধ সাদা ঘোড়াটাকে দেখে কেউ আর লোভ সামলাতে পারছে না। এমন সময় এই সরো সরো, সরে দাঁড়াও, আমি রাজার পেয়াদা, আমায় দেখতে দাও। এই ঘোড়া 2টো তো খুব সুন্দর, রাজার খুব পছন্দ হবে আর ভালো পুরস্কারও দেবে। এই ছেলে, চল চল, ঘোড়া 2টো সঙ্গে নিয়ে রাজার কাছে চল। পেয়াদার পিছনে কানু তার ঘোড়া 2টো নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো। সঙ্গে তার বাবাও এলো। রাজা সিংহাসনের থেকে নেমে এসে ঘোড়া 2টোকে ঘুরে ঘুরে দেখলেন এবং সাদা ঘোড়াটাকে বেছে নিলেন। বাহ বাহ, তোমার এই ঘোড়াটা তো বেশ, আমি এইটি নিলাম। তা এর দাম কত? আজ্ঞে মহারাজ, খুশি হয়ে যা দেবেন তাই এর দাম। রে, কে আছিস? এই ছেলেটাকে 100 স্বর্ণমুদ্রা দে আর ঘোড়াটাকে আস্তা বলে নিয়ে যা। তারপর কানু সবুজ ঘোড়া আর রাজার দেওয়া স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ির পথ ধরল। ওর বাবাও খুব খুশি। এমন সময় এই যে ছেলে, তুমি ফিরে চলো, মহারাজার তলব পড়েছে। কি হলো আবার? কোনো গন্ডগোল হলো না তো? সে গেলেই বুঝবে। চল বাবা, মহারাজ যখন ডেকেছেন তখন আমাদের যাওয়া উচিত। চলুন পেয়াদা ভাই। বলুন মহারাজ, আপনি ডেকেছেন? এই যে ছেলে, তোমার নামটা কি বলো তো? আজ্ঞে কানু মহারাজ। শোনো কানু, তোমার ঘোড়া আস্তা বলে হইচই বাঁধিয়ে বসেছে, আমার সহিসকে তো নাকাল করে তুলেছে। 5 ছুঁড়ে লাফিয়ে ঝাঁপিয়ে 100 কাণ্ড। যা বুঝলাম, এই ঘোড়া সামলানো যার তার কাজ নয়, তোমার ঘোড়া তোমাকেই সামলাতে হবে, বুঝেছো? বুঝেছি মহারাজ। আজ থেকে তুমি আমার সহিস হয়ে এখানেই বাস করবে। তোমার বাবাকে বাড়ি চলে যেতে বলো। শুধু একটাই নিবেদন মহারাজ, আমার এই সবুজ ঘোড়াটা আমার সাথেই থাকবে। কোনো অসুবিধে নেই, তা থাকবে। রাজার ঘোড়াশালে কানুর দিনগুলো দিব্যি কেটে যেতে লাগলো। সারা দিন ঘোড়াদের দেখাশোনা করে আর রাতে টেনে ঘুম দেয়। রাজা মশাইও ওর ওপর দারুণ খুশি, সব সময় কানুর প্রশংসা করেন। কিন্তু রাজ দরবারের কিছু লোক, বিশেষ করে ঘোড়াশালের সহিসদের কর্তা, হিংসে ছটফট করতে লাগলো। সে তখন কানুকে জব্দ করার ফন্দি আঁটল। আরও কজন সহিসকে নিয়ে দল বেঁধে তারা রাজার দরবারে এলো। মহারাজ প্রণাম নেবেন। কি হলো? তোমাদের মুখ এত কালো কেন? কিছু হয়েছে নাকি? মহারাজ, আমাদের কোনো কষ্ট নেই, আমরা দিব্যি খেয়ে পড়ে ভালোই আছি। কিন্তু আস্থা বলে যে নতুন সহিস কানু এসেছে, তার কথা ঠেলায় আমাদের প্রাণ প্রায় যেতে বসেছে। কেন? কি বলছে সে? মহারাজ, কানু বলে এই ঘোড়া তো কোন ছাড়, ও নাকি 7 সমুদ্র 13 নদীর পার করে কোনো এক গুপ্ত গুহা থেকে ঐরাবত এনে দিতে পারে, যার গজদন্ত 2টো নাকি মুক্ত দিয়ে তৈরি, আর কান 2টো সোনার, আর মুখের মধ্যে আছে হীরে মানিকের লহর। বটে, ডেকে নিয়ে এসো কানুকে, দেখি সে কেমন ঐরাবত এনে দিতে পারে। তুমি এমন এক ঐরাবত ধরে নিয়ে এসো যার দাঁত 2টো মুক্ত দিয়ে তৈরি, কান 2টো সোনার, আর মুখের মধ্যে আছে হীরে মানিক্যের লহ। যদি পারো আমি পুরস্কার দেব, আর যদি না পারো তবে তোমাকে শুলে চড়াবো।
আচ্ছা মহারাজ। কি হলো বন্ধু, তুমি এত কাঁদছো কেন? আমার মৃত্যুর পরোয়ানা এসে গেছে। রাজার হুকুম 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এমন এক ঐরাবত আনতে হবে যার দাঁত মুক্ত দিয়ে তৈরি, কান দুটো সোনার, আর মুখের মধ্যে হিরে মানিক্যের লহর। এ কি সম্ভব বন্ধু? আর না আনতে পারলে রাজা আমায় প্রাণদণ্ড দেবেন। ওহ, এই কথা। এর জন্য তুমি কেঁদে ভাসাচ্ছ? কোনো চিন্তা নেই বন্ধু, আমি তো আছি। তুমি শুধু রাজার কাছ থেকে সোনালী গম আর রশি জোগাড় করে নিয়ে এসো, তারপর দেখো কি হয়। পরদিন সকালে আলো ফুটবার আগেই সবুজ ঘোড়া আর কানু বেরিয়ে পড়ল। সঙ্গে নিল 3 বস্তা সোনালী গম আর প্রকাণ্ড মোটা একটা রশ্মি। 7 সপ্তাহ পরে ওরা 7 সমুদ্র 13 নদীর ওপারে পৌঁছল। বন্ধু, ওই যে পাহাড়ের ওই গুহাটা দেখতে পাচ্ছ, ওখানেই থাকে ওই ঐরাবত। শোনো বন্ধু, গুহার সামনে তুমি সোনালী গম ফেলে রাখো। ঐরাবত যেই গম খেতে এগিয়ে আসবে আর মুখ নিচু করে গম খেতে থাকবে, তুমি রশিতে ফাঁস দিয়ে ব্যাস, আর পাই কি। আর তখন ওটাকে তোমার পিঠে চাপিয়ে আমরা চম্পট দেব, তাই তো? একদম। এইভাবে ঐরাবত কানুদের ফাঁদে ধরা পড়ল। পরদিন ভোরে রাজা উঠে দেখেন অবাক কাণ্ড। রাজ ঐরাবত তার প্রাসাদের আঙিনায় দাঁড়িয়ে আছে। তিনি খুশি হয়ে কানুকে মহামূল্যবান পুরস্কার দিলেন, কিন্তু এতে হিংসুকদের ঈর্ষা আরো বেড়ে গেল। মহারাজ, আমাদের কিছু নালিশ ছিল। কার বিরুদ্ধে বলে ফেলো। মহারাজ, ওই কানু বলছে এই রাজ ঐরাবতার এমন কি সে নাকি পক্ষীরাজ ঘোড়া ধরে নিয়ে আসতে পারে। আপনার আস্তাবলে একটাও তো পক্ষীরাজ ঘোড়া নেই, তাই দেখে ও বড় হাসছে। বটে, এত বড় কথা। ডাকো ছোকরাকে। মহারাজ তলব করেছিলেন। তুমি নাকি জাঁক করে বলেছো তুমি পক্ষীরাজ ঘোড়া ধরে নিয়ে আসতে পারো। আমি আবার কখন? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি পক্ষীরাজ ঘোড়া ধরে নিয়ে আসবে আমার জন্য। যদি পারো তবে তো কোনো কথা নেই, আর যদি না পারো তবে তোমাকে শুলে চড়াবো। কি হলো বন্ধু, আবার কিসের কান্নাকাটি? এবার আমাকে জমের দুয়ারে যেতেই হবে বন্ধু। রাজার হুকুম, পক্ষীরাজ ঘোড়া ধরে নিয়ে আসতে হবে, আর তা নইলে আমায় শুলে চড়াবে। ও, এই তোমার চিন্তার কারণ? এর জন্য তুমি ভেবে মরছো? কিচ্ছু করতে হবে না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকো। শুধু রাজার কাছ থেকে জোগাড় করে নাও সোনার শিকল আর 3 বস্তা সোনালী ধান। পরদিন ভোরে প্রথম পাখিটি ডাকার আগে কানু আর সবুজ ঘোড়া বেরিয়ে পড়ল। সঙ্গে নিল 3 বস্তা সোনালী ধান আর সোনার তৈরি প্রকাণ্ড শিকল। 9 সপ্তাহ পরে কানু আর তার সবুজ ঘোড়া পৌঁছল এক জঙ্গলে। কানু, ওই যে দৈত্যের মতন মস্ত বড় গাছটা দেখতে পাচ্ছ, ওর কোটরেই বাসা বেঁধে বাস করে পক্ষীরাজ ঘোড়া। তুমি সোনালী ধান ছড়িয়ে দাও। পক্ষীরাজ ঘোড়া ধান খেতে এলেই তুমি ওর পায়ে সোনার শিকল জড়িয়ে দেবে, ডানা দুটো একসঙ্গে বেঁধে আমার পিঠে চাপিয়ে দেবে। আর তারপরে আমি তোমার পিঠে চড়ে বসবো, আর তুমি আমাদের দুজনকে নিয়ে চম্পট দেবে, তাই তো? একদম তাই। বেশ।
এইভাবে পক্ষীরাজ ঘোড়াকে জব্দ করে কানু ও সবুজ ঘোড়া রাজ্যে ফিরে এলো। একদিন ভোরবেলা উঠে রাজা দেখলেন দেউরিতে তার সাধের পক্ষীরাজ ঘোড়া বাঁধা আছে। তিনি দারুণ খুশি হলেন আর কানুকে অঢেল ধন সম্পত্তি পুরস্কার দিলেন। এইভাবে দিন চলতে লাগলো, কিন্তু কানুর উন্নতিতে হিংসুকের দল আরো জ্বলতে লাগলো। মহারাজ, আপনার কাছে আমাদের কিছু নিবেদন ছিল। আবার কি নিবেদন? আমাদের কানুর তো অহংকারে মাটিতে পাই পড়ছে না। প্রথমে রাজ ঐরাবত, তারপরে পক্ষীরাজ ঘোড়া এনে দিয়ে ও তো ধরাকে চড়া জ্ঞান করছে। কেন কেন? ও এখনো বলতে শুরু করেছে পৃথিবীর এমন কোনো কাজ নেই যা ওর অসাধ্য। তা আমরা বলি কি মহারাজ, পৃথিবীর ওপারে সূর্যি মামার দেশে যে সুন্দরী রাজকুমারী রূপকুমারী আছে, যাকে আপনি একবার বিয়ে করতে চেয়েছিলেন, কানুকে বলুন তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিয়ে আসুক। মন্দ বলনি। এই, কে আছিস? যা তো কানুকে ডেকে নিয়ে আয়। মহারাজ, আমায় তলব করেছিলেন? হ্যাঁ, এই যে কানু, শোনো, তোমায় পৃথিবীর ওপারের সূর্যি মামার দেশে গিয়ে রূপকুমারী রাজকন্যাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিয়ে আসতে হবে, বুঝেছ? আনতে পারলে তোমার কোনো অভাব থাকবে না, আর না আনতে পারলে শুলে চড়াবো, মনে থাকে যেন। আজ্ঞে মহারাজ। কি গো বন্ধু, এবার কি বিপদ কাঁধে করে নিয়ে এলে বলো? আমার আর কি, যতই করি মহারাজের মন কিছুতেই ভরে না। এবার তার হুকুম, পৃথিবীর ওপারের সূর্যি মামার দেশ থেকে রাজকুমারী রূপকুমারীকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা বলো তো, ধরে বেঁধে নিয়ে আসা যায়, রাজি করিয়ে কখনো কাউকে ধরে নিয়ে আসা যায়? কি মুশকিল! ওরে বাবা, এই কাজ তো কোনো চিন্তা করো না। তুমি শুধু রাজার কাছ থেকে একটা সোনার তাঁবু, 4টে সোনার থালা আর দেবভোগ্য মিষ্টি নিয়ে এসো, তারপর দেখো কি হয়। বটে? হ্যাঁ, এরপর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। কাল ভোরবেলায় তোমায় ডেকে তুলব। এই যে কানু, ওঠো ওঠো। সোনার তাবু, সোনার থালা, মিষ্টির হাঁড়ি সব গুছিয়ে নিয়েছো তো? আর এই নাও দৈব গোলাপ। এই গোলাপটি তুমি রাজকুমারীকে দেবে। যদি সে এটা গ্রহণ করে তবে সে স্বেচ্ছায় তোমার সঙ্গে আসবে। সবুজ ঘোড়ার পিঠে চেপে কানু রওনা হলো। 7 মাস ধরে চলতে চলতে সূর্যি মামার দেশে পৌঁছলো। সামনে সুরঞ্জনা নদী বয়ে যাচ্ছে। কানু, ওই যে দেখো সুরঞ্জনা নদী। এখনই সোনার নৌকোয় রূপোর দাঁড়বে রাজকুমারী রূপকুমারী আসবে। নদীর তীরে সোনার তাঁবু খাটিয়ে সোনার থালায় মিষ্টি সাজিয়ে তুমি তাঁবুর এক কোণায় লুকিয়ে থাকো। যদি রাজকুমারী তাঁবুর মধ্যে ঢোকে তখন আমি কি করব? তুমি রাজকুমারীর সঙ্গে কথা বলবে, বোঝার চেষ্টা করবে ওর মনের কথা। নদীর তীরে সোনার নৌকো থেকে নেমে রাজকুমারী দেখল সামনে এক সুন্দর সোনার তাঁবু ঝলমল করছে। ভেতরে সোনার থালায় সুন্দর সুন্দর মিষ্টি সাজানো রয়েছে। এরপর রাজকুমারী সখীদের কাছে ডেকে নিল। সখীরা, দেখো কি সুন্দর সোনার তাঁবু। ও মা, ভেতরে সোনার থালায় আমার মনের মতো মিষ্টি সাজানো আছে। চলো আমরা সবাই মিলে এর স্বাদ নিই। তুমি হলে রাজকন্যা, তুমি ভেতরে যাও, তুমি মিষ্টি খেয়ে দেখো, তারপর আমরা সব আসছি। রাজকন্যা পর্দা সরিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করল। সোনার থালায় মিষ্টি সাজানো রয়েছে। রাজকন্যা হাত বাড়িয়ে যেই একটা মিষ্টি নিতে গেছে, খপ করে কেউ যেন ওর হাতটা চেপে ধরল। এ কি, কে তুমি? আমার হাত ধরেছ কেন? আমি এক চাষির ছেলে, আমার নাম কানু। তুমি আমায় ভয় পেও না, আমি তোমায় কিছু দিতে চাই।
রাজকুমারী, আমি পৃথিবী থেকে এই সূর্যিমামার দেশে এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে। যদি তুমি এই ফুলটা গ্রহণ করো তবে বুঝবো তুমি আমার বন্ধু হলে। রাজকুমারী হাসি মুখে ফুলটি হাতে নিল। বাইরে সবুজ ঘোড়া এসে দাঁড়ালো। কানু রাজকুমারীর হাত ধরে ঘোড়ায় চড়ে বসল, আর ঘোড়া রওনা হলো পৃথিবীর উদ্দেশ্যে। মহারাজ, আমি এসে গেছি। সাথে করে নিয়ে এসেছি সূর্যিমামা দেশের রাজকুমারী রূপকুমারীকে। বাবা কানু, তুমি তো আমার স্বপ্ন সত্যি করে তুললে। এসো এসো রাজকুমারী, আমার রাজ্যে তোমাকে স্বাগত জানাই। এবার আমায় ছুটি দিন মহারাজ, আমি এবার চলি। তুমি কোথায় যাবে কানু? আমি গাঁয়ে ফিরে যাব রাজকন্যে। রাজা আমায় পাঠিয়েছিলেন তোমায় নিয়ে আসার জন্য। তিনি তোমায় বিয়ে করতে চান। আমার কাজ শেষ, এখন আমি বাড়ি চললাম। না না, এ হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না রাজামশাই। কেন কেন তুমি আমায় বিয়ে করতে পারবে না? আমার ভাগ্যচক্রে লেখা আছে, আমি যেদিন রানী হব সেদিনই আমার মৃত্যু হবে। এ যে বড়ই সাংঘাতিক কথা বললে রাজকুমারী। আমি কিছুতেই তোমার মৃত্যুর কারণ হতে পারি না। তুমি তোমার দেশে ফিরে যাও রাজকুমারী। আপনি আদেশ করুন, এই কানু যেন আমাকে ফিরিয়ে দিয়ে আসে। তাই হবে। তবে তুমি আমার দেশে যখন এসেছো, আমি তোমাকে উপহার দিতে চাই। কি উপহার চাই বলো রাজকুমারী তোমার? আমি কানুকে বিয়ে করতে চাই। তবে তাই হোক। কানু, তুমি কি রাজি আছো রাজকুমারীকে বিয়ে করে ওই দেশে থাকতে? আমার দুই দাদা আমাকে ভালোবাসে না, এখানকার সহিস ভাইরাও আমাকে হিংসে করে। আপনিও শুলে চড়াতে চান আমায়। আমি তাই রাজকুমারীর সাথে ওই সূর্যিমামার দেশেই চলে যেতে চাই, আর সঙ্গে নিতে চাই আমার বাবাকে আর আমার বন্ধু সবুজ ঘোড়াকে। বেশ, তাই হোক। আমি আশীর্বাদ করলাম তোমরা যেন সুখী হও। এরপর কানু আর রাজকুমারী খুব সুখে শান্তিতে বসবাস